হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আবার আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে। আজকে মূলত আলোচনা করব খতিয়ানের প্রথম সৃজনশীল নিয়ে। ক্লাস 9-10 যে সপ্তম অধ্যায় রয়েছে খতিয়ান, সেটা সৃজনশীল নিয়ে। সো খতিয়ান অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, আমাদের প্লেলিস্টে আছে, প্রয়োজনে আপনার আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকে সেই নিয়ম অনুযায়ী কীভাবে আমরা খতিয়ান করব সেটা আমরা করব। অনেকের প্রশ্ন ছিল যে আমি খুব শর্ট ভিডিও দিই, শর্ট ভিডিওতেই কিন্তু আমি সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো অল্পতে যদি ভালোভাবে বুঝে প্র্যাকটিসে সময় বেশি দিতে পারেন, সেক্ষেত্রে তো আপনাদের জন্যই ভালো হবে। আজকে আমরা প্রথম সৃজনশীল আলোচনা করব। প্রথমে আমরা সৃজনশীল করার ক্ষেত্রে যেটা বুঝিয়েছি, সবসময় উদ্দীপক পড়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি প্রশ্নে চলে যাব। এখানে ক নম্বর প্রশ্নে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটাই। ক নম্বর প্রশ্নতে লেখা আছে, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। সো প্রারম্ভিক মূলধন কাকে বলে আমরা জানার চেষ্টা করি। মূলধন কি, আমি যদি একটু খেয়াল করি আমাদের হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ই, এতে সম্পদ, এল এ দায়, আর ইতে মালিকানা বা মূলধন আমরা বলতে পারি, মূলধন বলতে পারি, মালিকানা সত্ত্ব। এটা যদিও মালিকানা সত্ত্ব, মূলধনও বলতে পারি। তাই আমি যদি ই রেখে দিই তাহলে ই সমান সমান কী হবে বলেন তো বন্ধুরা? এই সমান সমান হবে সম্পদ বিয়োগ দায়, যার মানে এ মাইনাস এল। হিসাব সমীকরণের রুলস, সমীকরণ মেথড কীভাবে করতে হয়, সমান সমান আর এই পাশ থেকে আরেক পাশে নিয়ে আসতে হলে চিহ্ন চেঞ্জ হয়, সেই নিয়ম অনুযায়ী। সো আমি তাহলে মূলধন সমান সমান বুঝতে পারলাম, আমি সম্পদ থেকে যদি দায় বিয়োগ করি তাহলেই মূলধন। এবার কোশ্চেনে বলা আছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন বলতে কি বোঝাচ্ছি? তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে যদি প্রারম্ভিক দায়গুলি বিয়োগ করি, প্রারম্ভিক মানে বছরের শুরুতে যে সকল সম্পত্তি আদায় এসেছে। সো ক নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা বছরের শুরুতে এখানে দেখছি ঢাকার নিরাময় ফার্মা 2017 সালের জানুয়ারি মাসে কিছু লেনদেন করেছে। তার মধ্যে জানুয়ারি 1 তারিখে সে কিছু লেনদেন করেছে, নগদ টাকা এনেছে, কম্পিউটার কিনে এনেছে ব্যবসা ব্যবহারের জন্য, এবং 30,000 দামের মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে এসেছে। বিক্রয়যোগ্য ঔষধ তার জন্য এখানে পণ্য। তো এইগুলি নিয়ে সে ব্যবসা শুরু করেছে, দ্যাট মিনস এগুলির যোগফল। আর যদি কোনো দায় নিয়ে আসতো, কারো থেকে যদি ধারে ক্রয় করে নিয়ে আসতো বা কোনো পাওনাদারের থেকে টাকা নিয়ে আসতো, ব্যাংক জমাতিরিক্ত থাকতো, তাহলে এটা বিয়োগ হতো। তো আমরা সূত্র জানি, সেটা অনুযায়ী এখানে যদি সবকটা সম্পত্তি, তো শুধু যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। সো ক নম্বর কোশ্চেনে আমরা যেটা করব, যেহেতু আমাদের অঙ্ক না, এটা জাস্ট আমার জানতে চেয়েছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, সেজন্য আমাদের চাবিদার বা হিসাবের নিয়ম অনুযায়ী তারিখ, বিবরণ আর টাকা। অনেকে একটা টাকাও দেয়, 2টা টাকা দিলে বেটার হয়, ক্যালকুলেশনের কাজগুলি 1 টাকা করে, আর ফাইনাল রেজাল্ট 1 টাকা করে। সো তারিখ আমার 2017 সাল, নিরাময় ফার্মা 2017 জানুয়ারির 1 তারিখ। যা যা এনেছে, যদি সম্পত্তি আনে সেগুলি যোগ, আর যদি দায় আনে সেগুলি বিয়োগ বছরের শুরুতে। যেহেতু আমরা শুধু জানি সম্পদ সমান সমান এই মূলধন সমান সমান সম্পদ বিয়োগ দায়, তাহলে প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তদ্রূপভাবে সমাপনী মূলধন সমান সমান সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়। সো আমরা এখন আলোচনা করব যেটা এখানে আসছে, নগদ টাকা নিয়ে আসছে। সো নগদ টাকা লিখে দিব নগদ আর হিসাব লিখলে হয়, শুধু নগদ লিখলে হবে, কারণ এখানে শুধুমাত্র আমাদের জানতে চেয়েছে কত হয়েছে টোটাল। তারপরে আছে হলো কম্পিউটার মানে অফিস সরঞ্জাম, আমি সরাসরি কম্পিউটারে লিখে দিলাম 50,000। আর আছে ঔষধ হলো পণ্যদ্রব্য, বিক্রয়যোগ্য ঔষধ, পণ্য বা ক্রয় হিসাব লিখতে পারি, বা আপনি বিক্রয়যোগ্য ঔষধও লিখতে পারেন, ওটা লিখলেও হয়ে যাবে। 30,000 যোগ করলে আমাদের 1,35,000 হয়। এটাই মূলত আমাদের ক নম্বর কোশ্চেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সরাসরি চলে যাবো এখন খতে। খ নম্বর কোশ্চেন আমাদের কী চেয়েছে সেটা দেখার চেষ্টা করি। যারা খতিয়ান আগের থেকে বোঝেন না, তারা আই বাটন থেকে খতিয়ানের নিয়মটা দেখে নিতে পারেন। আর এই যে প্রারম্ভিক মূলধন সম্পদ কেন হলো, সেটা সম্পত্তির একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, সেটা প্লে লিস্টে পেয়ে যাবেন। খতে সে বলেছে জানুয়ারি 3 থেকে 27 তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও। 3 থেকে 27 তারিখ। সো জাবেদা করতে বলছে, এটা মূলত আমাদের 6ষ্ঠ অধ্যায়। এর আগে আমরা যে সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করছি যে অধ্যায়, সেই অধ্যায়ের জাবেদা পার্ট এই অধ্যায় দিয়ে দিচ্ছে। সৃজনশীল যেহেতু মিক্সিং আকারে থাকবে, সো আপনার জাবেদা সম্পর্কে যদি না জানেন, জাবেদার ভিডিও করে দেওয়া হয়েছে কীভাবে জাবেদা করতে হয়, আর এখানেও কিছু আমি বুঝাবো। সো জাবেদার ছক করে ফেলে আমরা তাহলে। নিরাময় ফার্মার জাবেদার ছক আমরা জানি, জাবেদার ছক হয় তারিখ, হয় বিবরণ, তারপর হয় খতিয়ান পৃষ্ঠা। জাবেদা ছকে আসে খতিয়ান পৃষ্ঠা, আর খতিয়ানে আসে জাবেদা পৃষ্ঠা।
দুইটা টাকার ঘর থাকে, একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা। আর যেহেতু এটা নিরাময় ফার্মা, সো নিরাময় ফার্মা জাবেদা বই বা বহি, অনেকে বহি লেখে, আমরা বই দিলাম। ঠিক আছে, তো আমাদের এখন কোশ্চেনে চলে যাই 3 থেকে 7 পর্যন্ত। কোশ্চেন স্ক্রিনে আছে, দেখতে পাচ্ছেন। সো 3 নাম্বারটা আছে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় করেছি। এখানে জাহান ড্রাগসের নাম উল্লেখ আছে। সো 2017 জানুয়ারি মাস, আমরা দেখব কোন তারিখ বলছে, 3 তারিখ বলছে, আর বলছে হলো 3 থেকে 27 তারিখ। সো 3 তারিখ আছে 7 তারিখ আছে, 18 তারিখ, যে কটা আছে সে কটা লিখছে আর কি। 18 তারিখ আর পরবর্তীতে আছে 27 তারিখ। সো 3 তারিখে দেখি কী বলছে। 3 তারিখে বলছে জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয়। ওষুধ, যেহেতু এটা ফার্মেসি, ওষুধ কিনেছি বিক্রয়ের উদ্দেশ্যে। আর এখানে নগদ কথা উল্লেখ নাই। আমরা যদি কখনো কোনো পারচেসের ক্ষেত্রে নগদ উল্লেখ না থাকে কিন্তু ক্রয়ের কথা বলা থাকে, কোনো ব্যক্তির নামের কথা বলা থাকে, তখন মনে করতে হবে ধারে ক্রয় করেছি। সো ধারে ক্রয় করলে পাওনাদার আসে আর ক্রয় হিসাব আসে। আমরা জানি ক্রয় হিসাব ডেবিট। কেন ক্রয় হিসাব ডেবিট? কারণ খরচ হয়েছে। সবের ব্যয় সবসময় ডেবিট হয়। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা খুব সহজে বুঝতে পারবেন, কারণ আমি প্রথম থেকে প্রত্যেকটা অধ্যায় বুঝিয়ে দিয়ে আসছি। আর পাওনাদার হিসাব এখানে ধারে ক্রয় করেছে। অনেকে জাহান ড্রাগস লিখতে পারে, পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা কিনেছে বলা আছে এখানে 80,000 টাকা। সো আমার এখানে ডেবিট পাশে 80,000 টাকা, ক্রেডিট পাশেও সেম 80,000 টাকা। জাবেদার ডেবিট পাশে এবং ক্রেডিট পাশ সমান হয়। সো আমি এখন চলে যাব 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বরে বলছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে। এটা কি, মেশিনটা কি ছিল? আসলে ফার্মেসির দোকানে মেশিনটা ব্যবহারের জন্য ছিল। তাহলে সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এটা কিন্তু মুনাফা বিক্রয় হিসাব হবে না, সম্পত্তি বিক্রয়জনিত হবে। ঠিক আছে, সো আমি মেশিন বিক্রি করেছি অবশ্যই নগদ টাকায়, কিছু উল্লেখ নাই কার কাছে বিক্রি করেছে। যদি ধারে বিক্রি করতাম নাম উল্লেখ থাকতো বা ধারে কথা উল্লেখ থাকতো। সো যেহেতু কিছু উল্লেখ নাই, নগদান হিসাব ডেবিট। নগদ হিসাব ডেবিট কেন? সম্পত্তি এসেছে, ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তিটা এসেছে। সম্পত্তি বাড়লে আমরা জানি সব ডেবিট হয়, বাড়লে স্বাভাবিক যায়। আর হবে কি, সম্পত্তি বিক্রয়জনিত, সম্পত্তি বিক্রয় হিসাব ক্রেডিট। এটা মনে রাখতে হবে, শুধু বিক্রয় হিসাব লিখলে এখানে ভুল হবে বন্ধুরা। সম্পত্তি বিক্রয় হিসাব লিখতে হবে। 3,200 টাকা, 3,200 টাকা। এরপরে আমরা দেখি 18 তারিখের একটি লেনদেন আছে। 18 তারিখের লেনদেনে বলছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসের পণ্য ফেরত দেওয়া হলো। মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসের পণ্য ফেরত দেওয়া হলো 6,000 টাকা। আমি যখন 6,000 টাকা ফেরত দিয়ে দিই, তাহলে আমাদের এটা ক্রয় ফেরত। আমরা জানি ক্রয় ফেরত, তাহলে আমার খরচটা কমে গেল, ব্যয় কমে গেলে ব্যয় হিসাবটা হয় ক্রেডিট। সো ক্রয় ফেরত হিসাব হয়ে গেছে ক্রেডিট। আর যেহেতু সে আমার ছিল পাওনাদার হিসাব হয়ে যাবে ডেবিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টসে জানালে আমরা রিপ্লাই দিব। সো এখানে 6,000 টাকার পণ্য ফেরত দিয়েছে। সো 6,000 টাকা দুই পাশে লিখে দিলাম। এবং সবার লাস্টে 27 তারিখেরটা দেখি কি আছে। 27 তারিখে তারা বলেছে নগদে ঔষধ বিক্রয় করা হলো 1,40,000। নগদে ঔষধ বিক্রি করেছে। নগদ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, নগদান হিসাব হবে ডেবিট। কারণ সম্পত্তি বৃদ্ধি পাইলে সম্পত্তির শতে ব্যয় সব ডেবিট হয়, তাই এটা ডেবিট। আর বিক্রি করলে আমার আয় হয়, আয় আদমের মধ্যে পড়ে, আয় হিসাবটাও কী হবে সবসময় ক্রেডিট হবে। কত টাকা? 1,40,000, 1,40,000। সো এই মূলত আমাদের মূল অঙ্ক। এখানে আমরা যদি যোগ করে ফেলি, যোগফল দুই পাশে সমানই থাকবে। আমরা জানি যে আমাদের অ্যামাউন্টের যোগফল করে ফেলতে হয়। এবার আমরা গ নম্বর করবো। গ নম্বর করার আগে আমি এই বোর্ডটা একটু ক্লিন করে ফেলবো, এই জন্য হালকা একটু পজ করছি। সো বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো গ নম্বর সৃজনশীলটার জন্য। গ নম্বর সৃজনশীলে লেখা আছে উপযুক্ত লেনদেন সমূহতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব প্রস্তুত করো। একটু লক্ষ্য করেন মনোযোগ সহকারে। আমাদের এখানে কখনো খতিয়ান কথার উল্লেখ করে নাই, কোনো সম্পত্তির সাথে একটা হিসাব নাম উল্লেখ করছে, মানে কোনো দফার সাথে হিসাব কথার উল্লেখ করেছে। যদি প্রশ্নে কোনো দফার সাথে হিসাব কথা উল্লেখ করে, এটাই মূলত একটা খতিয়ান। খতিয়ান হিসাব করতে বলতে পারে, চলমান জেক্সর করতে পারে, বা যে কোনো কিছু করতে বলে। কিন্তু কোনো কিছুর সাথে যদি কিন্তু হিসাব কথা থাকে, তাহলে মনে করতে পারে আমাদের কী করতে বলা হয়েছে? খতিয়ান। আমরা মূলত সপ্তম অধ্যায়টা খতিয়ান করার জন্য করেছি। এই গ নম্বরটাই মূলত সপ্তম অধ্যায়ের মূল অঙ্ক। সো আমরা এখানে প্রশ্ন দেখি। আমরা জানি খতিয়ানের উল্টা এন্ট্রি উল্টা পাশে বসে, এই নিয়মগুলো আমি করাইছি, আই বাটন থেকে দেখে নিতে পারেন। এবং আমি আবার বলছি, সেটা হলো প্রত্যেকটা নামের জন্য আলাদা আলাদা করে ছক হবে, সেই নিয়মে বলা ছিল। তো
এখানে আছে নগদান হিসাব। সো নগদান হিসাবের জন্য আলাদা একটা ছক হবে নগদান হিসাব। তারপরে একটা আছে কি হিসাব, তারপরে একটা আছে হলো অফিস সরঞ্জাম হিসাব। সো লিখে দিই অফিস সরঞ্জাম হিসাব। তারপর আরেকটি আছে কি, আরেকটা আছে হলো ক্রয় হিসাব। সো লিখে ফেলি ক্রয় হিসাব। এবং ফাইনালি একটা আছে কি, ফাইনালি একটা আছে পাওনাদার হিসাব। আমি আলাদা আলাদা করে কেন করছি, কারণ এটা প্রত্যেকটা আলাদা করে ছক হবে পাওনাদার হিসাব। সো নগদান হিসাব বা অফিস সরঞ্জাম হিসাব যাই বলি না কেন, প্রত্যেকটারই ছক যেহেতু আলাদা, আমি আবার আলাদা করে ছক করে ফেলছি। অফিস সরঞ্জাম আমি টি ছকে করব। যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টস করবেন। আমি প্রয়োজনে লাইভে আমাদের অপশনটা চালু হয়ে গেলে লাইভ ক্লাস নিব, আপনাদের সাথে ইন্টারাক্ট করব অবশ্যই। সো আমরা চলমান জেড ছকে করার ক্ষেত্রে যেটা করতে হয়, 4টা টাকার ঘর থাকে চলমান জেড ছকে। আমি ছকগুলি করে ফেলছি। তারিখ 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 বিবরণ 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 দেন হলো জাবেদা পৃষ্ঠা। যেহেতু খতিয়ান করছি, খতিয়ানে হয় জাবেদা পৃষ্ঠা, জাবেদা হয় খতিয়ানি পৃষ্ঠা। অনেকে প্রশ্ন করতে পারেন কেন, যদি প্রশ্ন করেন তাহলে আমি এটার উত্তর আলাদাভাবে দিব। এটা মূলত আমাদের পরীক্ষায় অঙ্কে করার ক্ষেত্রে এইগুলি লাগবে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ক্লাস করব তখন এগুলি অবশ্যই প্রয়োজন পড়বে, অবশ্যই প্রয়োজন পড়বে। আমি এখানে 2টা টাকার ঘর লিখে দিলাম, একটা ডেবিট টাকা একটা ক্রেডিট টাকা। আমি শুধুমাত্র ডেবিট আর ক্রেডিট লিখছি, আপনারা টাকা সহকারে লিখবেন। আর এইটা হলো জের বা ব্যালেন্স, এটাকে জের বা ব্যালেন্স বলে, জের বা ব্যালেন্স বলে। এখানে 2টা পার্ট থাকবে, জের বা ব্যালেন্সের 2টা পার্ট থাকবে, জের বা ব্যালেন্সের 2টা পার্ট থাকবে। একটা পার্ট থাকবে ডেবিট পার্ট, একটা থাকবে ক্রেডিট পার্ট। একটা থাকবে ডেবিট পার্ট, একটা থাকবে ক্রেডিট পার্ট। একটা ডেবিট পার্ট, একটা ক্রেডিট পার্ট। একটা ডেবিট পার্ট জের বা ব্যালেন্স, ডেবিট পাস ক্রেডিট পাস। সো এটা আমরা নিয়ে আলোচনা করবো, পুরোটাই বুঝাই দিব। আমরা নিয়ম অনুযায়ী যেভাবে করেছি সেভাবে করব। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। নিয়মটা দেখে নেবেন, নিয়মের ভিডিওটা আগে দেখে নেবেন। সো এখানে কোশ্চেনে বলেছে নগদান হিসাব করতে বলছে অফিস সরঞ্জাম হিসাব, করতে বলছে ক্রয় হিসাব, আর করতে বলছে পাওনাদার হিসাব। সো প্রথমে আমরা নগদান হিসাবটা নিলাম। নগদান হিসাবে খুঁজবো নগদ কথাটি কোথায় 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 ছিল আমার পুরো প্রশ্নটাতে। সো প্রথমে নগদ কথাটি আমাদের আছে, তো আমরা জাবেদা করেছি খতে জাবেদায় দেখবো কি 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 নগদ ছিল। আমরা 1 তারিখে নগদ পেয়েছিলাম, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট ছিল। নগদান হিসাব ডেবিট, কম্পিউটার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট ছিল। সো নগদান হিসাব যেহেতু লিখেছি তাহলে উল্টা এন্ট্রি আসবে। সো নগদের এগেনস্টে ছিল মূলধন হিসাব। সো এখানে মূলত আসবে মূলধন হিসাব, জানুয়ারি 1 তারিখ মূলধন হিসাব। এখন মূলধন হিসাব কী ছিল? মূলধন হিসাব ছিল ক্রেডিট। আমি বলেছিলাম উল্টা এন্ট্রি আসবে উল্টো পাশে। সো মূলধন যেহেতু ক্রেডিট ছিল, এখন আসবে ডেবিট পাশে 55,000 টাকা, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছি। তারপরে খুঁজবো আবার কোথায় নগদ টাকা ছিল। নগদ টাকা 3 তারিখে কোনো নগদ টাকা ছিল না। 7 তারিখে নগদে মেশিন বিক্রয় করেছিলাম। সো সম্পত্তি বিক্রয় হয়েছিল আর নগদ টাকা আসছিল। তো আমি লিখেছিলাম জাবেদায় সম্পত্তি বিক্রয় হিসাব, ঠিক না? আর যেহেতু এখানে নগদান হিসাবের ঘর, তাই উল্টা এন্ট্রি আসছে। নগদের উল্টা ছিল, নগদের হিসাব ডেবিট ছিল, সম্পত্তি বিক্রয় হিসাব ছিল ক্রেডিট। নগদের উল্টা এন্ট্রি ছিল সম্পত্তি বিক্রয় হিসাব, সেটাকে নিয়ে আসছে এখানে। আর সেটা ছিল কি ক্রেডিট, তাহলে এটা হয়ে যাবে ডেবিট পাশে। কত টাকা ছিল এখানে? 3,200 টাকা। আর কোনো নগদ এন্ট্রি আছে? নগদ এন্ট্রি আছে, ড্রাগসকে ফেরত দিতে হয় না। নগদে পণ্য বিক্রয় করেছে, এখানেও জাবেদা করলে আমরা নগদ আসে আর বিক্রয় আসে। যেহেতু আমি অঙ্ক করছি নগদান বইয়ের, তো এখানে আমি বিক্রয় হিসাব লিখব, নগদের উল্টা এন্ট্রি। আর বিক্রয় হিসাব ছিল ক্রেডিট, লিখব কোন পাশে? ডেবিট পাশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটা একটু পরে বুঝাবো, আপনারা ক্যালকুলেটরে আমি যখন ধরবো তখনই যেটা বোঝাবো। তার আগে আমি দ্বিতীয়টায় চলে আসি, অফিস সরঞ্জাম। এবার আমি অফিস সরঞ্জামে চলে আসি। প্রথমে 1 তারিখে বলছিলাম কম্পিউটার কিনেছি, এটা একটা অফিস সরঞ্জাম। তাহলে কম্পিউটার হিসাব ডেবিট ছিল, আমি ছিল মূলধন হিসাব ক্রেডিট। সো যেহেতু অফিস সরঞ্জামের ছক, তাহলে এখানে কি আসবে? উল্টা এন্ট্রিটা আসবে। উল্টা এন্ট্রি হলো কি? মূলধন হিসাব চলে আসছে, মূলধন হিসাব। আর ক্রেডিট ছিল, সো এটা চলে আসবে ডেবিট পাশে, মূলধন হিসাব ডেবিট পাশে।
অফিস সরঞ্জামের মূল্য ছিল হলো 50,000 টাকা, লিখে দিলাম। প্রশ্ন যেটা ছিল, আর কোথাও দেখি অফিস সরঞ্জাম আছে কিনা? হ্যাঁ, অফিস মেশিন বিক্রি করেছিলাম, সম্পত্তি বিক্রি করেছিলাম, এটাও অফিসের সরঞ্জাম ছিল। সো সম্পত্তি বিক্রি করাই তো অফিস সরঞ্জাম, ঠিক না? আর তো কোনো অফিস সরঞ্জাম নেই, সম্পত্তি বিক্রি হিসাব আসছে। হ্যাঁ, অফিস সরঞ্জামটা আসবে। অফিস সরঞ্জামটা এখানে কত তারিখ ছিল? 7 তারিখ। তাহলে এখানে আসবে নগদান, কারণ যেহেতু বইটা অফিস সরঞ্জামের, তার উল্টা ইন্টি আসবে। নগদান হিসাব ছিল ডেবিট, এখানে যাবে ক্রেডিট পাশে। কত টাকা? আমাদের 3,200 টাকা। আর কোনো অফিস সরঞ্জামের কথা ছিল না? নাই, দুটো ঘর হয়ে গেল। এবার আমরা ক্রয় হিসেবে চলে আসি। ক্রয় হিসাবে প্রথমেই ছিল জাবেদা ক্রয় হিসাব, কারণ পণ্যদ্রব্য বিক্রয়যোগ্য পণ্য কিনে ব্যবসা আরম্ভ করেছিলাম 30,000 টাকা। সো এইখানেও আবার মূলধন হিসাব চলে আসবে। জানুয়ারি 1 মূলধন হিসাব। অনেকে বলতে পারেন মূলধন 3বার কেন আসছে? মূলধন আসলে 3বারই আসবে, যেহেতু এটা যৌগিক জাবেদা ছিল, মানে একসাথে অনেকগুলি দফা, একাধিক ডেবিট ছিল, আর ক্রেডিট ছিল একজনই, মূলধন মূলধন মূলধন, তাই একবার মূলধন লিখে 3টা যোগ করে ফেলছি। সো মূলধন হিসাব যদি না বুঝেন, এটা আমি এক্সপ্লেনেশন দিব আলাদা আপনারা কমেন্টস করলে। মূলধন হিসাব সবসময় কী হচ্ছে? ক্রেডিট হয়, তাহলে লিখবো ডেবিট পাশে 30,000 টাকা, ক্রয়ের সাথে হয়ে গেল। আর কোনো ক্রয় ছিল? হ্যাঁ, জাহান ড্রাগস হতো ওষুধ ক্রয়। এখানে আমি পাওনাদার পেয়েছিলাম আর ক্রয় পেয়েছিলাম, তাহলে আমি ক্রয়তে লিখবো না, ক্রয়তে লিখবো পাওনাদার, কারণ ক্রয় ঘরে তো ক্রয় হয় না, উল্টা এন্ট্রি আসে, উল্টা এন্ট্রি উল্টা পাশে। পাওনাদার ছিল ক্রেডিট, হবে ডেবিট পাশে। কত টাকা? 80,000 টাকা। দেন তারপর আর কোনো ক্রয় ছিল? মেয়াদ উত্তীর্ণ হলে ক্রয় ফেরত দিচ্ছে, আর কোনো ক্রয় ছিল না। আমাদের এই অঙ্কটাও শেষ। এবার আমরা চলে আসি পাওনাদারের কাছে। এবার আমরা ধারে পণ্য ক্রয় করেছিলাম পাওনাদার। সো এখানে আমি নিয়ে আসবো 2017 সাল জানুয়ারি মাস 3 তারিখ ক্রয় হিসাব। পাওনাদারের উল্টা এন্ট্রিটা যেটা ছিল সেইটা। ক্রয় হিসাব কী ছিল? ডেবিট, তাহলে লিখবো আমরা ক্রেডিট পাশে 80,000 টাকা। আরেকবার দিচ্ছি পণ্য ফেরত দিয়ে দিয়েছিলাম জাহান ট্রেডার্সের, ক্রয় ফেরতের সাথে ছিল পাওনাদার। সো এখানে আমাদের কী হবে? ক্রয় ফেরত। 18 তারিখ ছিল ক্রয় ফেরত। ক্রয় ফেরত হিসাব কী হয়? আমি বলছি উল্টা এন্ট্রি, মানে পাওনাদারের উল্টা এন্ট্রি ক্রয় ফেরত। এবার উল্টা পাশে ক্রয় ফেরত ছিল ক্রেডিট, লিখব ডেবিট পাশে। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। না বুঝলে আমি আরও আলোচনা করবো, আপনাদের জন্য আরও প্রশ্ন দেবো, কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে এঙ্গেজ থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আমি ক্যালকুলেটারে যোগ বিয়োগ বা জের কীভাবে করবো সেটা খালি এখন দেখায় দিব। সো বন্ধুরা, যারা সরাসরি এই ভিডিওটা দেখছেন সে হয়তো বা খতিয়ানি নিয়মটা পারবেন না, তাই আমি আবার রিকোয়েস্ট করবো, আই বাটনে সাজেস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা খতিয়ানি নিয়মটা দেখে নিতে। সো আমি এখানে বলছি যে এখন জে নির্ণয় করবো। তো জে নির্ণয় করার সিস্টেমটা আমি বলছিলাম যে একই পাশে থাকলে যোগ, আর ভিন্ন পাশে থাকলে একই পাশে হবে যোগ, আর ভিন্ন পাশে থাকলে হবে বিয়োগ। আর বিয়োগ করার পর যেই পাশে টাকা বেশি ওই পাশেই বসবে, টাকা বেশি। হ্যাঁ, আশা করি আমার প্রশ্ন বা কথাগুলি সহজে আপনারা বুঝতে পারবেন। লেখা একটু প্রবলেম হতে পারে, ওইখানে বসবে। সো আমি চলে আসি। প্রথমে আমার আছে মূলধন হিসাবে এখানে ডেবিট পাশে, সো এটা ডেবিটে বসাই দিলাম মূলধন হিসাব। তারপর আবার দেখলাম ডেবিট পাশে, তাহলে একই পাশে পেলাম, সো যোগ করে দিছি 55,000 আর 3,200 টাকা যোগ করলে 58,200 টাকা। আবার পরেরটাও আবার ডেবিট পাশে পেয়েছি, সো এটা কী করে দিছি আমরা এখানে? যোগ করে দিছি। 58,200 থেকে 1,40,000 যোগ করলে হয় 1,98,200 টাকা। ক্যালকুলেটারে অবশ্যই আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে আসি অফিস সরঞ্জাম। এটাই মূলত আমাদের হলো নগদান হিসাবের জের। এবার আমরা অফিস সরঞ্জামে চলে আসি। ডেবিট পাশে ছিল 50,000, লিখে দিলাম 50,000। এবার ক্রেডিট পাশে আছে কত? 3,200 টাকা। সো ডেবিট ক্রেডিট ভিন্ন পাশ, তাহলে বিয়োগ করার পর টাকা কোথায় বেশি ছিল? 50,000 না 3,200? ডেবিট পাশে বেশি ছিল। সো ডেবিট পাশেই টাকাটা বসবে 46,800। বিয়োগ করার পরে যে টাকাটা আসে সেটা। আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। মূলধন এখানে ক্রেডিট ছিল, ডেবিট পাশে লেখা দিলাম 30,000। পাওনাদারও ডেবিট ছিল, ডেবিট পাশে 30,000। একই পাশে থাকলে যোগ, 30 আর 80 যোগ করলে 1,10,000 টাকা। পাওনাদারের ক্ষেত্রে ক্রয় হিসাব ছিল ক্রেডিট পাশে 80,000 টাকা, ক্রেডিট পাশে বসে গেছে। ক্রয় ফেরত ছিল ডেবিট পাশে, ভিন্ন পাশ, তাহলে বিয়োগ করবো 80 টাকা, 6,000 বিয়োগ করলে হয় 74,000 টাকা। আমার কোন পাশে বসবে? যেখানে টাকাটা বেশি ছিল, আগে ছিল বেশি 80,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।